BSCI. BSCI also social compliance platform. আচ্ছা, এই প্ল্যাটফর্মের মেম্বার কারা? ইউরোপের যত বায়ার তারা। র্যাপের মেম্বার ছিল হচ্ছে ইউএসএ বায়ার। বিএসসিআর মেম্বার কারা? ইউরোপের যত বায়ার আছে তারা। আচ্ছা, বিজিএমআই এর যত টিচার, ইনস্ট্রাক্টর বলি, ফ্যাসিলিটেটর বলি যারা এখানে আছে, তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে তার মধ্যে একটু কম বয়সী, মানে কম এক্সপিরিয়েন্স আমার। প্রত্যেকেই এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকের নলেজ আপনারা যদি নেন, মনে করেন মোর ওভার দ্য 15%, তাহলে আপনারা এই সেক্টরে যে উদ্দেশ্যে নিয়ে কোর্স করতেছেন আপনারা ভালো একটা কিছু করতে পারবেন, নো ডাউট, মানে এখানে কোনো সন্দেহ রাখার কিছু নাই। ঠিক আছে, বিজিএমআই প্রফেশনালি মানুষকে ডেভেলপ করে, আর এখানে ডেভেলপ হয়ে অনেকে আছে ভালো জব করে এবং তারা অনেক ভালো একটা অনারিয়াম পায়। তা আপনাদেরকে মনে করিয়ে দিই বারবার যে আপনার বলার এবং জ্ঞানের বিষয়টা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে লেখা আছে AMFORI, অনেকে বলে আমফরি, অনেকে বলে এমফরি। আপনারা কোনটা বলবেন আমাকে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা আছেন তারা, আচ্ছা, আপনি যদি এমফরি বলেন সমস্যা নাই, আমফরি বলেন সমস্যা নাই, বাট এটাকে ম্যাক্সিমাম লোক এমফরি বলে। ঠিক আছে, আগে ছিল শুধু বিএসসিআই, তারপরে হচ্ছে আমফরি বা এমফরি বিএসসিআই, এখন হচ্ছে এমফরি সাস্টেনেবিলিটি। ঠিক আছে, এটা ডেভেলপ হয়ে এমফরি সাস্টেনেবিলিটি হয়েছে। সো আপনারা মনে রাখবেন যে হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড উচ্চারণ সেটাই সেকেন্ড হেয়ারকে বলে দিবে যে আপনি কি জানেন। র্যাপের সময় আমি বলছিলাম যে এই কোন কি লেখা আছে, আমাকে একজন মার্চেন্ডাইজার বলতেছে ভাই আমার ওয়াপের অডিট হবে। হ্যালো, একজন মার্চেন্ডাইজার মার্কেটিং হেড যদি বলে আমার ওয়াপের অডিট হবে, আমার বুঝতে কি আর বাকি রইল যে সে কতটুকু জানে। আপনারা এখানে মাস্টার্স ওর অনার্স মাস্টার্স ওর গ্রাজুয়েশন কমপ্লিট করে এই প্রফেশনাল কোর্সে আসছেন। এখন কোর্স কমপ্লিট করে যদি আপনি বলেন যে আমফরি না এমফরি, ওয়াপ নাকি র্যাপ, তো এখন আমাদের যে পড়ানোর যে স্ট্রেংথ, মানে ফার্স্ট ইমপ্রেশনেই ডেট। সো আই উইশ যে অল অফ ইউ আপনারা ভালো করে একটু পড়েন। ওকে, এমফরি বিএসসিআই, যদি বিএসসিআর কথা ইলাবোরেট করতে বলে বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ, এটাও একটা অর্গানাইজেশন। এটা কাদের অর্গানাইজেশন? ইউরোপের কাদের? ইয়েস, এটাকে আমরা মনে রাখতে হবে, বায়ার বা ব্র্যান্ড। ইউরোপের কারা? বায়ার বা ব্র্যান্ড। ইউরোপের বায়ার বা ব্র্যান্ড যে ইয়েটা করে, সমিতি বা অ্যাসোসিয়েশন করছে, এটার নাম হচ্ছে এমফরি বিএসসিআই। আচ্ছা, এটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনি এটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, ওকে, ফাইন। এটা শুরু হয়েছে কবে থেকে? কোথায় লেখা আছে 2003 ফাউন্ডেশন ইয়ার? ওকে, আচ্ছা, ফাইন। এটা 2014-তে এসে রেজাল্টের ক্যাটাগরি আবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক এখানে দেখেন এই যে আরএসপি কি লিখছে? আচ্ছা, যদি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের যদি কোনো গার্মেন্টস বিএসসিআই অডিট করতে চায় বা তার প্রতিষ্ঠানকে করতে চায়, তাহলে তার অবশ্যই এই শব্দটা সম্পর্কে ধারণা রাখতে হবে যে আরএসপি মানে রেসপন্সিবল, এখানে কি লেখা আছে? রেসপন্সিবল সোর্সিং পার্টনার। আচ্ছা,
এই রেসপন্সিবল সোর্সিং পার্টনার বলতে বোঝায় হচ্ছে এমফোরি বিএসসিআর যে কোনো একজন মেম্বার, এটা ব্র্যান্ড হতে পারে হতে পারে, যে কোনো একজন মেম্বার যখন আপনার প্রতিষ্ঠানকে অডিট করানোর জন্য রিকমান্ড করবে, ইটস নট এ লেটার, ইটস নট এ ফর্ম, জাস্ট সে প্ল্যাটফর্মে গিয়ে আপনার প্রতিষ্ঠানকে বলে দেবে হ্যাঁ এই প্রতিষ্ঠান অডিট হবে, আমি এই প্রতিষ্ঠানে অথরাইজ করছি। এই করা এই মেম্বারশিপটাকেই এখানে আরএসপি বলে। মানে যদি কোনো বিএসসিআর মেম্বার বায়ার আপনাকে আপনার প্রতিষ্ঠানকে বিএসসিআই অডিট করানোর জন্য অথরাইজ অর ইনিশিয়েট না করে, তাহলে আপনি বিএসসিআই অডিট করতে পারবেন না। মনে থাকবে, আমি কিন্তু র্যাপের ক্ষেত্রে এই ধরনের কথা বলি নাই, কারণ র্যাপের অডিট যে কেউ করাতে পারবে, কোনো বায়ারের কোনো রিকমেন্ডেশন লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন ইজ দ্য ডিফারেন্ট থিং। বাট বিএসসিআই অডিট করাতে হলে এই বিএসসিআই মেম্বার কোনো বায়ারের রিকমেন্ডেশন লাগবে, যাকে আমরা অডিট ফার্ম কোম্পানি মানে উৎপাদন ফ্যাক্টরি, এটা সবাই আমরা এটা জেনে থাকি হচ্ছে আরএসপি। আরএসপি যদি না হয় তাহলে আপনি অডিট করাতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ওকে। বিএসসিআই অডিট কমপ্লিট হলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, তাই না? আচ্ছা, দেখেন রেজাল্টের 2014 সালে যে রেজাল্টের কথা বলা হচ্ছে, রেজাল্টের ক্যাটাগরি হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি ই। কয়টা রেজাল্ট হবে? 5টা টাইপ। যদি কোনো প্রতিষ্ঠান অডিট করানোর পরে ই টাইপের রেজাল্ট হয়, রেজাল্ট হবে ই, এটাকে রেটিং বলে। এটাকে কি বলে? রেটিং। আচ্ছা, আমি ঠিক আছে। এই রেটিংটা যখন আপনার গিয়ে ই হবে, ই, তখন কি ধরে নেবে বায়ার এবং অন্যান্য লোকরা? তখন ধরে নেবে যে এটা একটা নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি, ক্রিটিক্যাল। ঠিক আছে, তখন এদের সম্পর্কে ধরে নেবে এরা চাইল্ড লেবারদের কাজ করায়, ফোর্স লেবার করায়, ডিসক্রিমিনেশন করায়, হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ করায়, তারপর হচ্ছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট দেয় না, হেলথ অ্যান্ড সেফটি ইনশিওর করে না, ওয়ার্ক এনভায়রনমেন্ট ঠিক নাই, ওয়ার্কিং টাইম ঠিক নাই। এগুলি কি আগে আলোচনা করছি? ওকে, মনে রাখতে হবে এই সব কিছু ঠিকঠাক নাই, লিগ্যাল লাইসেন্স নাই, ক্রিটিক্যাল। যদি কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট হয় ডি, তাহলে এ দেখা যাচ্ছে পারফরমেন্স এরিয়া হচ্ছে 13টা। বিএসসি এর মধ্যে পারফরমেন্স এরিয়া কয়টা? এটা লিখে রাখেন, পারফরমেন্স এরিয়া 13টা। কয়টা? 1 3 13। আচ্ছা, 13টা পারফরমেন্স এরিয়াতে যদি দেখা যায় ই পাইছি কয়েকটা জায়গায়, আলাদা আলাদা করে রেজাল্ট পাইতে হয়। আমরা পরীক্ষায় পাস করি না যে বাংলা, ইংরেজি, অঙ্ক যা আছে সব কিছুর মধ্যে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, তারপর হচ্ছে জিপিএ 5 আসে, রাইট? হ্যাঁ, ওই 13টা এরিয়ার মধ্যে রেজাল্ট যদি আপনার কোনোটা ই আসে, তাহলে আপনার রেজাল্ট অটোমেটিকলি ডি হয়ে যাবে। অন্যগুলিতে এ পাইছেন, সমস্যা নাই, কিন্তু অটোমেটিকলি ডি হয়ে যাবে। আবার যদি রেজাল্টের মধ্যে আপনার ডি হয় 2টা 3টা জায়গা, রেজাল্ট অটোমেটিকলি সি হয়ে যাবে। ঠিক আছে, এই রেজাল্টগুলি আপনারা একটু ডেপথ যখন পড়বেন তখন আপনারা জানতে পারবেন। আমরা একটু রেজাল্টের এখানে জাস্ট একটু মনে রাখি, যদি কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট হয় এ, তার মানে এটা আউটস্ট্যান্ডিং, অনেক ভালো গোছানো একটা প্রতিষ্ঠান। পাশে লেখা আছে RUC অডিট, RUC অডিট, AUDIT। RUC হচ্ছে র্যান্ডম আনঅ্যানাউন্স চেক। যদি কোনো প্রতিষ্ঠান এ এবং বি গ্রেডের রেজাল্ট অ্যাচিভ করে, তাহলে M4 অফিস বাংলাদেশে আছে,
তারা ইচ্ছা করলে গিয়ে দেখতে পারে যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা এত সুন্দর রেজাল্ট করলো, আমরা গিয়ে একটু দেখি। আনঅ্যানাউন্স চেক, যে কোনো সময় গিয়ে বললো যে ভাই আমি আপনার প্রতিষ্ঠানে আসছি অডিট করতে, যে আপনারা যে এ পেলেন বি পেলেন এটা দেখার জন্য। এখন আপনি ওই সময় এ রেজাল্ট পেয়ে গেছেন, কিন্তু যখন আনঅ্যানাউন্স জানি যখন কেউ গেল, তখন আপনি তাদেরকে যতখানি 100% আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট নিলেন, এখন যখন না জানিয়ে গেছে তখন আপনি তাদের কাছ থেকে 50% রেজাল্ট পাচ্ছেন, আউটপুট দিতে পারতেছেন না। সেক্ষেত্রে এরা মানে লেস গ্রেডিং করে, এবং তখন আপনাকে 3 বার অডিট ফেস করতে হবে। নাম্বার 1 করছে তার এগেইনস্টে অডিট হবে, আবার তো বুঝতে পারছেন। সো আপনাকে চেষ্টা করতে হবে এবং থিঙ্ক করতে হবে, যদি কোনো প্রতিষ্ঠান এ এবং বি টাইপের রেজাল্ট হয় তাদেরকে একটু মনিটরিং পার্টটা কন্টিনিউ রাখতে হবে, যাতে করে যে কোনো সময় যে কেউ আসলে আই এম নট লেস দেন 70%, আমি 70%-এর নিচে যাতে না যাই, 80% উপরে যাতে থাকে। মানে আমাকে একটু সবসময় রেডি থাকতে হবে যে কোনো সময় যে কেউ আসলে। বিএসসিআই অডিট কমপ্লিট হয়ে গেলে কি আপনারা সার্টিফিকেট পাবেন? প্রতিষ্ঠান সার্টিফিকেট পাবে? লেখা তো এতক্ষণ আপনারা লেখা বললেন, এখনো তো লিখাই আছে নিচে। আমি শুরুতেও বলছিলাম কি লেখা আছে নিচে? এখন আজকে পর্যন্ত বিএসসিআই এর অডিটের কোনো সার্টিফিকেট হয়নি, ঠিক আছে? যদি ভবিষ্যতে হয়, কালকে যদি শুনেন, আপনার প্রয়োজনে আমাকেও ফোন দিতে পারেন, প্রয়োজনে জানে এরকম কারো ভাই বিএসসিআর প্ল্যাটফর্মের কি প্রিন্সিপাল কি চেঞ্জ হয়ে গেল, যদি বলে কেন ভাই, যে আমাকে এক মালিক বললো যে হ্যাঁ আমরা বিএসসিআর সার্টিফিকেট পাইছি, এটা বলতে পারে মার্চেন্ডাইজার যে আমরা বিএসসিআর সার্টিফিকেট পাইছি, এরকম বলতে পারে। অথবা আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে বললো যে হ্যাঁ আমরা কিন্তু বিএসসিআই সার্টিফিকেটের জন্য কাজ করতেছি, আপনাকে কিন্তু খুব গুছিয়ে কাজ করতে হবে। তখন আপনি কি বলবেন? সাথে সাথে ঝগড়া করবেন, না স্যার বিএসসিআই সার্টিফিকেট হয় না, এটা বলবেন? নো, তাকে বলবেন যখন সুযোগ হয় যে স্যার একটু কথা আছে, আমরা বিএসসিআই কমপ্লিট করতে পারবো, মানতে পারবো, মানতে আমরা কি করবো, ওয়েবসাইটে বিএসসিআই ডাটাবেসে বা এমফোরি ডাটাবেসে আমাদের কোম্পানির সব কিছু থাকবে, আমাদের কোম্পানির 13টা যে প্রিন্সিপাল বিএসসিআই সবগুলি রেজাল্ট থাকবে। সার্টিফিকেট দিক না, যেরকম সার্টিফিকেট দেয় এরকম সার্টিফিকেট দেয় জিওটিএস, এরকম সার্টিফিকেট দিবে না। ক্লিয়ার বিএসসিআই নিয়ে? আচ্ছা, তাহলে আমরা দেখি বিএসসিআর প্রিন্সিপাল কি আছে। বিএসসিআর কি প্রিন্সিপাল হয়? বললে চলবে না, হ্যাঁ বা না, কোনো শব্দ নাই ডিকশনারিতে। হয়। আচ্ছা, বিএসসিআর কোনো প্রিন্সিপাল হয় না, বিএসসিআর হয় সিওসি, কোড অফ কন্ডাক্ট। বিএসসিআর কি হয়? সিওসি। বিএসসিআর কি হয়? সিওসি। আর অ্যাপের কি হয়? প্রিন্সিপাল। বিএসসিআই ফাউন্ডেড মানে এস্টাবলিশ হয়েছে 2003 সালে, কিন্তু এই বিএসসিআর সিওসি কোড অফ কন্ডাক্ট কিছু চেঞ্জ আছে 2014 সালে, আগেই ছিল সিওসিগুলি, ঠিক আছে? আচ্ছা, দ্য রাইটস অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং, এই শব্দটাকে আগে শুনছিলাম। ওকে, তাহলে কি একজন শ্রমিক ওই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন, হ্যাঁ ইয়ে করে ফেলেন, মিউট করে ফেলেন। ওকে, পিপলি হ্যাঁ, একজন এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন, পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি, তারপরে হচ্ছে অন্য যে কোনো কমিটিতে বা অ্যাসোসিয়েশনে সে জয়েন করতে পারবে এবং সেখানে সে কথা বলতে পারবে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে জয়েন করতে পারবে এবং সে
তাদের মতামত নিয়ে অন বিহাফ অফ দ্য এমপ্লয়ারের সাথে বলতে পারবে, অথবা কালেক্টিভ। এখানে আমাদের কি অন্য কোনো কিছু বলার আছে? নো ডিসক্রিমিনেশন। আর আমরা এর আগে পড়েছি ডিসক্রিমিনেশন। কথাটা নিষেধ এবং না, এইটাই, আর কোনো কিছু? নিষেধ এবং না, ঠিক আছে? তাহলে আপনাকে ডিসক্রিমিনেশন করা যাবে না। ছেলে মেয়ে, ধর্মের, সাদা খাটো লম্বা, তারপরে হচ্ছে লোকেশন অনুযায়ী, এই ধরনের কোনো ধরনের ডিসক্রিমিনেশন, ঠিক আছে? ডিসক্রিমিনেশন। তারপরে পড়ছিলাম কি ওয়ার্কিং আওয়ার, রাইট? আর এখানে কি লেখা আছে? ডিসেন্ট ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার মূল শব্দটা কি? ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, একজন মানুষ দিনে 8 ঘন্টা কাজ করতে পারে। 8 ঘন্টা কাজ করলে তাকে ক্যালকুলেট করা হবে 9 ঘন্টায়। কারণ কি? 1 ঘন্টা মাঝখানে লাঞ্চ আর রেস্ট ব্রেক আছে। সপ্তাহে কাজ করতে পারবে কত? 56 ঘন্টা। যদি সে 60 ঘন্টা করে, 12 ঘন্টা, সরি, তাহলে তার 2 ঘন্টা ওভারটাইম করানোর জন্য আইন আছে, সে করাইতে পারবে, করতেও পারবে, ঠিক আছে? সপ্তাহে। তাহলে সে সপ্তাহে 60 ঘন্টাও করতে পারবে। আচ্ছা, তারপরে একজন মানুষ মাসে কত ঘন্টা কাজ করে জানা আছে কারো? এই ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে মাসটা ক্যালকুলেট করা হয় 26 দিন দিয়ে। কত দিন দিয়ে? কোন ক্ষেত্রে? ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে। ভুলে যান না কিন্তু, অন্য ক্ষেত্রে আবার অন্য কিছু আছে, ঠিক আছে? তাহলে ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে সে মাস হয় 26 দিনে। 26 দিনে করা হয় কারণ হচ্ছিল একদিনে 8 ঘন্টা, 26 দিনে 208 ঘন্টা। 26 দিয়ে গুণ করে দেখেন 208 ঘন্টা হয়। আচ্ছা, তাহলে ওয়ার্কিং আওয়ার ক্ষেত্রে যদি বলে যে ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে কয় দিনে 1 মাস, আপনি ধরে নেবেন 26 দিনে। যদি বলে কেন, আপনি বলছেন আইন বলছে যে 208 ঘন্টা সে মাসে কাজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, 8 ঘন্টার অধিক যদি কাজ করে সেটা হচ্ছে ওভারটাইম হিসাবে গণ্য হবে, অতিরিক্ত ঘন্টা। সর্বোচ্চ একজন শ্রমিক একদিনে কত ঘন্টা ওভারটাইম করতে পারবে? 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি পারবে না কখনো? পারবে, সেটা যদি আবার এর থেকে অনুমতি নিতে হবে। আচ্ছা, অত দূর আমরা যাব না। আমরা মনে রাখবো যে সপ্তাহে সে 12 ঘন্টা করতে পারবে, তাই না? 2 দিন করছে 4 ঘন্টা করে, আর করে নাই। 6 দিনে 1 সপ্তাহ না? হ্যাঁ, 6 দিন হচ্ছে আপনার সপ্তাহ, তারপরে দিন হচ্ছে বন্ধ। সপ্তাহ কাকে বলে? কে বলছে? কোথা থেকে শিখলেন? বিপদ তো শাহিন ভাইয়ের সাথে কথা বললেন। কে বলছে আপনারে 6 দিনে বা 7 দিনে 1 ঘন্টা, 1 সপ্তাহ? হ্যাঁ, ওকে। আপনারা যেখান থেকে একজন মনে করেন যে কিশোরগঞ্জ থেকে শুনছেন, একজনের গাজীপুর থেকে শুনছেন, একজনের কুমিল্লা থেকে শুনছেন, একজন মানিকগঞ্জ থেকে শুনছেন, সব শোনার পরেও বৈধতা হচ্ছে বাংলাদেশ লেবার ল 2006-এর 2 ধারায় বলে দেওয়া আছে সপ্তাহ কাকে বলে। সপ্তাহ বলে কোনো বন্ধের দিন থেকে শুরু করে পরবর্তী 6 দিনকে। যদি বন্ধের দিন ধরে তাহলে 7 দিন বন্ধের দিন থেকে, সেটা শুক্রবার হোক, সোমবার হোক, যে কোনো বার।
এটা সপ্তাহ কাকে বলে এটা আইনে বলে দিছে। কোন আইনে? বাংলাদেশ লেবার ল 2006 এর 2 ধারা। মনে থাকবে? ওকে, তাহলে একজন মানুষ যদি 6 দিনে কাজ করতে পারে, অতিরিক্ত হচ্ছে 6 দ্বিগুণে 12 ঘন্টা। এখন আপনার ওভারটাইমের দরকার হয়েছে, আপনি আজকে 3 ঘন্টা করাইছেন, কালকেও 3 ঘন্টা করাইছেন, আপনার কয় ঘন্টা করাইতে পারবেন? 8-6 ঘন্টা করে। একদিন করেছেন 1 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টা বাকি থাকছে। এখন একদিনে আপনার যদি হয় 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত করানো যায়, বা সপ্তাহে যাতে বেশি প্রায় 12 ঘন্টা শোনা যায়। ওকে, ক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে কি ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত ওভারটাইম করান, সেক্ষেত্রে তার প্রিমিয়াম রেট, তাকে যে টাকা দেওয়ার কথা, এগুলো যদি ঠিক থাকে অডিটে কনসিডার করে ছেড়ে দেয়। বাট এটা রেগুলার কন্টিনিউটি 1 বছর কোনো দিনই ছুটি দিচ্ছেন না, প্রত্যেক দিনই 4 ঘন্টা করে করাচ্ছেন, এই ধরনের হ্যাবিচুয়ালিটির মধ্যে আসা যাবে না। ওকে, নেক্সট কি আছে? অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। হেলথ অ্যান্ড সেফটি আমরা আগে পড়ছি, তাই না? অকুপেশনাল মানে কি? পেশাগত। তা আমি তো আগে পেশাগত কথাই বলছি, বাট এখানে শব্দটা জাস্ট অকুপেশনাল বসাই দিছে, রাইট? আচ্ছা, নো চাইল্ড লেবার। এখন আমি জানতে চাই শিশু কাকে বলে বা শিশু শ্রম কাকে বলে, একটু বলেন। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা মনে রাখতে পারছেন, তবে খুব খারাপ লাগতেছে 14 বছর পর্যন্ত কি একটা চেয়ারের বয়স? ইয়েস, আপনাকে মনে রাখতে হবে, বলতে হবে কোনো মানুষের বয়স 0 থেকে 14 বছর পূর্ণ হয় নাই এমন মানুষকে শিশু বলে না, শিশু এমন মানুষকে শিশু বলে, এবং তাকে দিয়ে কাজ করানোকে শিশু শ্রম বলে, রাইট? ওকে, আরেকটা বিষয়, কিশোর যেন কাকে বলে? হ্যাঁ, 18 বছর পূর্ণ হয় নাই, 14 থেকে এমন মানুষকে কিশোর বলে, আর কিশোরদের কাজ করানোকে কিশোর শ্রমিক বলে, কিশোর শ্রম বলে। তাহলে আমি কাকে দিয়ে কাজ করাইলে জবাবদিহিতা দিতে হবে কম? এর জন্য অনেক প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে আমরা 18 বছরের নিচে কোনো শ্রমিক নিয়োগ করি না, অথবা লেখা থাকে নিষেধ। হ্যাঁ, নো চাইল্ড লেবার, এটা বলার কিছু নাই। আপনি চাইল্ড লেবার নিলে তো আপনি নিষেধই, এটা তো অন্যায় করবেন, এটা বলার কিছু আছে? আমরা যারা মুসলিম, নন মুসলিম, সরি ফর দিস ওয়ার্ড, যদি আমি বলি যে আমি হারাম মেনটেন করে চলি, এটা বলার কিছু না, এটা আপনি মেনটেন করতে বাধ্য আছেন, তাই না? এখন আপনি বলতেছেন আমি শিশু শ্রমিক নিয়োগ করি না, তার মানে কি মাঝে মাঝে করেন? ওকে, এটা তর্কের কথা না। তাহলে কোনো প্রতিষ্ঠান শিশু শ্রমিক নিয়োগ করতে পারবে? নিষেধ, নিষেধ। কিশোর শ্রমিক কি নিয়োগ করতে পারবে? স্পেশাল প্রোটেকশন ফর ইয়াং ওয়ার্কার। আমি কি বলছিলাম, সম্পর্কে বলছিলাম না যে স্পেশাল প্রোটেকশন, দ্যাটস মিন তাকে দিয়ে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করানো যাবে? যাবে না? যাবে না। খেয়াল করতে হবে, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত, যদি ওটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, তখন করানো যাবে। সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত করানো যাবে কাজ? তাকে দিয়ে কি কোনো ওভারটাইম করানো যাবে? তাকে দিয়ে কি কোনো বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে? তাকে কি স্কুলিং টাইমে কাজ করানো যাবে? এই 4টা বিষয় খেয়াল রাখতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ বলতে কি বোঝায়?
যেই কাজে ঝুঁকি আছে। ঝুঁকি বলতে কি বলছেন, যেটা বিপদ আছে, এখন আপনি এর বাইরে তার কিছু বলতে পারবেন না। এর জন্য আইনে ঝুঁকিপূর্ণ কাজের কথা উল্লেখ করে দিয়েছে। ওই কাজগুলি ইয়াং লেবার দিয়ে করানো যাবে না, ইয়াং ওয়ার্কার দিয়ে করানো যাবে না। আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি যদি অন্যরকম হয় তাহলে আপনাকে একজন রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে বা এই বিষয়ে নলেজ আছে এমন কাউকে দিয়ে আপনার ওইটাকে অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে হ্যাঁ, এটা আমার ঝুঁকিপূর্ণ কাজ। ওকে, আচ্ছা। তার নো প্রিকারিয়াস এমপ্লয়মেন্ট, আপনাকে জোর জবরদস্তি করে কি কাজ করানো যাবে? হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজ করা যাবে না। বন্ডেড লেবার, বলেন না। আচ্ছা, গুড। অন্য কেউ? আমরা এই শব্দটা এর আগেরটায় পড়ছি ফোর্স লেবার। ফোর্স, আপনি করতে বাধ্য, করবেন না মানে এরকম বলি না, করতে বাধ্য, বাউন্ড। এই শব্দটা যখন বলে তখন হচ্ছে আপনাকে এই যে বন্ডেড লেবার, ফোর্স লেবার, আগেরটা আমরা ফোর্স লেবার পড়ছি না, এটা হচ্ছে এইটা। আমরা বাধ্য করতে পারি কখন? গেট আটকা করতে বাধ্য, তোমার সার্টিফিকেট জমা রাখছি করতে বাধ্য, তোমার কাছ থেকে স্ট্যাম্পে সাইন নিছি করতে বাধ্য, তুমি কাজ করবে না, তোমার বড় ভাইকে ইনক্রিমেন্ট দিব না, প্রমোশন দিব না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা করানো যাবে না। তারপরে কি লেখা আছে? প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। জানো এনভায়রনমেন্টের আগে কি লেখা ছিল? না, ওয়ার্কিং এনভায়রনমেন্ট লেখা ছিল, তাই না? ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আর এখানে লেখা আছে প্রোটেক্ট এনভায়রনমেন্ট। এখন আপনি যদি পর্যাপ্ত এনভায়রনমেন্টাল রিসোর্স, যেমন পরিবেশের উপাদান, কি বলতে পারবেন? ও মাটি, পানি, বাতাস, আর কি এরই হলি হবে। এখন যদি আমি বেশি করে ইলেকট্রিসিটি জ্বালাই তাহলে কোনটার সাথে ইফেক্ট করবে? বাতাসের সাথে। কিভাবে? কারণ এই না, এই ইলেকট্রিসিটি প্রডিউস হতে, উৎপাদন করতে আমাদের, যেমন একটা কি যেন আছে, কি বিদ্যুৎ কেন্দ্র যেন হয়েছে আমাদের, না এটা কোথায় যেন হয়েছে, একটা বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে আমাদের, আরো এরকম আছে। ইয়ে কি করে এটা বার্ন করলে কি হয়? কার্বন জেনারেট হয়, যখন ধোঁয়া আছে না, ধোঁয়া জেনারেট হয়ে কি করে? গ্রিন হাউস গ্যাসকে ইফেক্ট করে। তো আমি ইচ্ছা করলাম জেনারেটর রাখলাম, ইফেক্ট করে কি? এনভায়রনমেন্টকে। আমি আমার নাম লেখার জন্য A4 সাইজের একটা কাগজ ব্যবহার করলাম, যেটা রিইউজ কাগজে লেখা যেত, আমি করলাম না। পেপার আসে কোথা থেকে? কাঁচামাল। কি? বাঁশ, কাঠ, এগুলি, তাই না? আচ্ছা, যদি আমরা বাঁশ বা গাছ কাটি তাহলে কি হয়? পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, তাই না? এর জন্য বলছে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। তার মানে আপনার কাজকর্মে যতটুকু দরকার, অযথায় পানি ফেলবেন না, গ্যাস জ্বালাবেন না, বিদ্যুৎ ব্যবহার করবেন না, যেগুলিকে পরিবেশের উপর প্রভাব ফেলে এগুলিকে আপনাকে কম করতে হবে। সর্বশেষ কি লেখা আছে? আচ্ছা, ঘুষ ও দুর্নীতি। নৈতিকতা যার না আছে তার কিন্তু একটা নীতি আছে, ঘুষের নীতি থাকে আর দুর্নীতি থাকে, আছে একটা কিছু। তো আপনাকে বলছে কি, আপনার বিহেভিয়ার হবে ইথিক্যাল বিজনেস বিহেভিয়ার।
আপনার বিজনেসের জন্য লাগে, ঠিক আছে? এখন ফাইল লাগাইতে যদি অ্যাডিশনাল টাকা দিতে হয়, ঠিক আছে, আপনাকে তো কাজ করার জন্যই রিক্রুট করা হয়েছে, আপনি আবার অ্যাডিশনাল টাকাও লাগে। ইভেন তো অনেকেই আছে তার কাছ থেকে টিপস বা গিফট বা এরকম কোনো কিছু নিয়ে থাকে। সো ইউ শুড থিঙ্ক ইথিক্যাল, যে এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে যাতে পড়ে, আমার বিহেভিয়ারটা যাতে করাপ্টেড না অ্যাপ্রোচ ফরওয়ার্ড না করে, করাপ্টেড অ্যাপ্রোচ ফরওয়ার্ড না করে, আমি যাতে ঘুষ দুর্নীতির বাইরে থাকি, ঠিক আছে? ওকে, কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার, এক্ষেত্রে নেই। আচ্ছা, আমাকে একটা ডিফারেন্ট দেখান তো, 10 মিনিট সময় এখানে ছেড়ে দিছিলাম, আগেরটা করছি 12টা, এখানে কি এমন কোড অফ কন্ডাক্ট আছে যেটা আগেরটায় ছিল না? এখানে হ্যাঁ, ইথিক্যাল বিজনেস বিহেভিয়ার কোনোভাবেই ওখানে ছিল না। এনভায়রনমেন্টের কথা বলা ছিল, বন্ডেড লেবার যেমন ফোর্স লেবারের কথা বলা ছিল, প্রিক্যারিয়াস এমপ্লয়মেন্ট, তারপরে ইয়াং লেবার, নো চাইল্ড লেবার, হেলথ অ্যান্ড সেফটি, ওয়ার্কিং আওয়ার, ফেয়ার রেমুনারেশন। ফেয়ার রেমুনারেশন ওখানে কি লেখা ছিল বলেন তো, এটা বলতে ভুলে গেছি। ওটা স্যার ফেয়ার রেমুনারেশন 2 নম্বর, ওখানে ছিল কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, এখানে লেখা আছে ফেয়ার রেমুনারেশন, ঠিক আছে? আচ্ছা, ওখানে এমন কি ছিল যেটা এটা এখানে নাই বলেন? এমন 2টা জিনিস আছে ওখানে লেখা ছিল, এখানে লেখা নাই। ওখানে প্রিন্সিপাল 2টা ছিল যে সিএসসির এখানে এসে মার্কস হয় নাই, বলেন? 2টার কথা বলে দিচ্ছি আমি। ওখানে 11 নাম্বার ছিল সিকিউরিটি কমপ্লায়েন্স, এখানে কি সিকিউরিটি কমপ্লায়েন্সের কথা বলা আছে? লেখা আছে এখানে? ওখানে কিন্তু সিকিউরিটি কমপ্লায়েন্সের কথা বলা ছিল, এখানে কি লেখা আছে? নেই। তার মানে কি, যখন আপনি বিএসসিআই করবেন তখন আপনার সিসিটিভি না থাকলেও চলবে, সিকিউরিটি কমপ্লায়েন্সের কথা বলা নাই, তাই না? ইভেন কাস্টম কমপ্লায়েন্স, কাস্টম কমপ্লায়েন্সের কথা ওখানে বলা ছিল, এখানে কিন্তু বলা নেই। তার মানে কি, ইউরোপের যে রেস্ট্রিকশন ইউএসএর চাইতে বিট একটু কম, ওই রকম কি নাই। বাট আপনাকে মনে রাখতে হবে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে মেজরিটি যেসব ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা আপনাকে করতে হবে, বাট এখানে এরকম হাইলাইটেড নাই। ওকে।